মা, এক গ্লাস শরবত দাও তো, বেশি করে বরফ দিও। ক্লান্ত কণ্ঠে এটুকু বলেই সোফার সাথে গায়ে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিল নীরব। মিনিট দুয়েকের ব্যবধানে নাকে ভেসে এলো লেবু শরবতের টক মিষ্টি সুবাস। বন্ধ রাখা চোখ জোড়া হুট করেই খুলল নীরব। সঙ্গে সঙ্গে বিস্ময়ে হা হয়ে গেল। ওর মায়ের পরিবর্তে শরবতের গ্লাস হাতে দাঁড়িয়ে আছে রিমি। পরনে একটা কলাপাতা রঙের সালোয়ার কামিজ, চুলগুলো খুলে রাখা দরুন পুরো পিঠময় ছড়িয়ে আছে। জর্জেট ওড়নাটা গলার সাথে এক প্যাচ দিয়ে ঝুলিয়ে রাখা। মুখে কোনো প্রসাধনী নেই, হয়তো এখন সাজতে লাগবে তাই। নীরব যখন সম্মোহনী নজরে রিমিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, ঠিক সেই মুহূর্তে রিমি খানিকটা ঝাঁঝালো সুরে বলে উঠল, হতারাম, শরবত ধর। আজীবন গ্লাস হাতে দাঁড়িয়ে থাকবো নাকি? নীরব তখনও নিরুত্তর। চোখে কেমন যেন ঘোর লেগে আছে। ভালো লাগার অনুভূতিগুলো প্রজাপতির মতো ডানা ঝাপটাতে শুরু করেছে। বুকের ভেতর সুর তুলে আওয়াজ হচ্ছে, ধক 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 ধক। এদিকে নীরবকে কোনো জবাব দিতে না দেখে গ্লাসটা টেবিলের উপর রাখলো রিমি। আপন মনে বলতে লাগলো, তোর পিছনে নষ্ট করার মতো সময় আমার নেই। কাকিরা সবাই যার যার ঘরে তৈরি হচ্ছে, আপাতত এখানে কেউ নেই। তোকে ক্লান্ত লাগছিল তাই সাহায্য করলাম। তাই বলি কি আজীবন এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? আমি উপরে যাচ্ছি। বলে যেই না চলে যাওয়ার জন্য পা বাড়াবে, সঙ্গে সঙ্গে ওর হাতটা খপ করে ধরে নিল নীরব। আচমকা নীরবের ছোঁয়ায় বুকের ভেতর ধক করে উঠল রিমির। ১.৫ বছর আগে সে অনাকাঙ্ক্ষিত ঘটনা আবারও স্মৃতিপটে ভেসে উঠল। ঘৃণায় গা গুলিয়ে উঠল রিমির। সঙ্গে সঙ্গে ঝাড়ি মেরে হাত ছাড়িয়ে নিল। হিংস্র বাঘিনীর মতো গর্জন তুলে বলল, আমার হাত ধরেছিস কোন সাহসে? তুই আমার উপর এখনো রেগে আছিস রিমি? নীরবের কৌতূহলী প্রশ্ন। বিপরীতে রিমি অকপটে জবাব দিল, রাগ নয়, ঘৃণা করি আমি তোকে। তুই আমার সাথে যা করেছিস তার জন্য কোনো দিন তোকে আমি ক্ষমা করব না নীরব। একদম কাছে আসবি না আমার, দূরের থেকে কথা বল। এক ব্যথাতুর আহত শ্বাস ছাড়ল নীরব। সেদিন রাগের মাথায় লাইব্রেরিতে রিমির ইচ্ছার বিরুদ্ধে ওকে ছোঁয়া ছিল নীরবের মস্ত বড় ভুল। সেই ভুলের মাসুল নীরব বিগত ১.৫ বছর ধরে দিচ্ছে। গত ১.৫ বছর ধরে রিমি নীরবের সাথে কথা বলে না, সবসময় এড়িয়ে যায়। এক অদৃশ্য দেওয়াল তৈরি করে নিয়েছে দুজনের মধ্যে। এই দেওয়াল ভেদ করে রিমির কাছে পৌঁছানোর সুযোগ করে উঠতে পারেনি নীরব। তবে আজ এতগুলো দিন পর সুযোগের একটা ঝলক যেন হাতে পেয়েছে। তাই সুযোগটাকে হাতছাড়া না করে সর্বোচ্চ চেষ্টা করলো ব্যবহার করার। নীরব দুকদম এগিয়ে এসে বোঝানোর ভঙ্গিতে বলল, দেখ রিমি, ভুল হয়ে গেছে আমার। সেদিন রাগের মাথায় বিশাল বড় ভুল করেছি। সেই ভুলের জন্য কতবার ক্ষমা চেয়েছি তোর কাছে। আমি কি করতে হবে বল? তোর ক্ষমা পেতে আমি সব করতে রাজি। তোকে ক্ষমা করা কোনোভাবেই সম্ভব নয়। বেশ, তাহলে চল দুজন বিয়ে করে নিই। আমাকে ঘৃণা করিস তাই না? তাহলে বিয়ে করে ক্ষমার অযোগ্য শাস্তিটা দিয়ে দে। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? নীরব কথাটা ঝোঁকের বসে বলল নাকি ভেবে চিনতে বলল সেটা বুঝে আসলো না রিমির। তবে এই মুহূর্তে নীরবের কথাগুলো রিমির কাছে পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই মনে হলো না। রিমি দাঁতে দাঁত চেপে রাগী কণ্ঠে বলল, গরমে মাথা খারাপ হয়ে গিয়েছে তোর। শরবতটা খেয়ে মাথা ঠান্ডা কর। মানবতার খাতিরে এইটুকু সাহায্য করতেই পারি। তবে ভুলেও ভাবিস না তোকে ক্ষমা করে দিয়েছি আমি। এই জীবনে তুই আমার ক্ষমা কোনো দিন পাবি না। ঝাঁঝালো কণ্ঠে কথাগুলো বলেই হনহন করে মৌমিতার ঘরের দিকে চলে গেল রিমি। নীরব আহত চোখে তাকিয়ে রইল শুধু। এ চোখের আর্তনাদ সে কাউকে বোঝাতে পারে না। স্টেজ সাজানো শেষে ফ্রেশ হতে নিজের ঘরে এসেছে কৌশিক। কিছুক্ষণের মধ্যেই রাতুলদের বাড়ি থেকে লোকজন হলুদ নিয়ে চলে আসবে। হলুদের অনুষ্ঠান এরপরেই শুরু হবে। তাই এই সুযোগে ঝটপট গোসল সেরে তৈরি হতে লেগে পড়েছে সবাই। কৌশিক মাত্রই গোসল সেরে গায়ে একটা কালো রঙের পাঞ্জাবি জড়িয়েছে। এরপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পারফিউম লাগাচ্ছে। ঠিক এমন সময় গুটি গুটি পায়ে সেখানে হাজির হলো তুবা। পেছন থেকে রিনরিনের সুরে বলল, আমায় কেমন লাগছে কৌশিক ভাই? আচমকা পরিচিত কণ্ঠে পেছন ফিরে তাকালো কৌশিক। সঙ্গে সঙ্গে নজরজোড়া থমকে গেল। বিস্ময়ে দুই ঠোঁট আপনা আপনি ফাঁকা হয়ে গেল। হাতে ধরে রাখা পারফিউমটাও শব্দ করে ফ্লোরে পড়ে গেল অবলীলায়। থমকে যাওয়া চোখ জোড়া আটকে গেল হলুদ শাড়ি পরিহিত তুবার পানে। চিকন লতানো দেহে বাঙালি স্টাইলে শাড়ি জড়িয়েছে তুবা। সেই সাথে আর্টিফিশিয়াল ফুলের গয়নায় সেজেছে। ফর্সা দেহে হলুদ রং বারে বারে জ্বলে উঠছে যেন। মুক্তঝরা হাসিতেও যেন এক অপরূপ পরী।
হৃদস্পন্দনের গতি বেড়ে গেল কৌশিকের। বুকের ভেতর দামামা বাজতে লাগলো। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। শুকনো গলা ভেজানোর উদ্দেশ্যে একটা শুকনো ঢোক গিলল কৌশিক। তবে সেই প্রচেষ্টাও বৃথা গেল। গলা তো ভিজলই না, উল্টে আরো বেশি তৃষ্ণা বাড়ল। কৌশিককে এমন পাথরের মতো জমে যেতে দেখে কয়েক কদম এগিয়ে এলো তুবা। ভ্রুকুচকে বলল, এইভাবে কি দেখছেন? এত সাজছিস কেন? এ পর্যায়ে মুখ খুলল কৌশিক। কণ্ঠস্বর বেজায় কাঁপছে। তুবা সেই কণ্ঠকে পুরোপুরি উপেক্ষা করে নিজেকে একবার আয়নায় পর্যবেক্ষণ করে নিল। এরপর ঠোঁট উল্টে বলল, কেন ভালো লাগছে না? সাজ সুন্দর হয়নি? হঠাৎ কৌশিকের গলার স্বর পরিবর্তন হয়ে গেল। অত্যন্ত শীতল ঠান্ডা কণ্ঠে আওড়ালো, চোখ ঝলঝলে সুন্দরী তুই জান, তোর সৌন্দর্যের কোনো তুলনা নেই। আমার বেপরোয়া হার্টবিট থমকে দিয়ে তোর মুখের এক ঝলক দর্শনে যথেষ্ট। তাহলে এত সাজার কি প্রয়োজন? বারে বারে ডুবের আগুনে ঘায়েল কেন করিস? মেরে ফেলতে চাস আমাকে? তুবা লজ্জায় আড়ষ্ট হলো। লাজুক হেসে মাথা নুইয়ে নিল। তার এই এত এত সাজের উদ্দেশ্যই তো ছিল এটা, কৌশিকের মুখে নিজের প্রশংসা শোনা। যদিও এত গভীর প্রশংসা আশা করেনি তোবা। সে তো শুধু চেয়েছিল কৌশিক বলুক। ব্যাস, তোবা চাহিদা এতটুকুই। তবে ওর সামনে দাঁড়ানো ব্যক্তি তো কৌশিক। সে তো আর 5টা পুরুষের মতো সাধারণ প্রেমিক নয়। সে তো পাগল প্রেমিক। না চাইতেই 2 হাত ভরে ভালোবাসা ঢেলে দেয় তুবার পায়ে। আর যদি তুবা মুখ ফুটে কিছু চায়ও, চাওয়ার চাইতে 3 গুণ বেশি দেয়। সেটা হোক কোনো জিনিস, ভালোবাসা বা প্রশংসা। ভাগ্যের জোরে পাওয়া এই মারাত্মক প্রেমিক পুরুষকে নিয়ে ভাবতে গিয়ে মনটা শীতল হয়ে ওঠে তোবার। অনুভূতির জোয়ারে ভাসতে ভাসতে হারিয়ে যায় অজানায়। ঠোঁটের কোণে মুক্ত ঝরা প্রাণোচ্ছল হাসি। ঠিক এমন সময় দরজার বাইরে থেকে আসা একটা বাক্য কর্ণকুহরে পৌঁছাতেই তোবার হাসি খুশি মুখটা মুহূর্তেই চুপসে গেল। বারান্দার কোনো এক প্রান্ত থেকে কনকচাপা বেগম উচ্ছ্বাসিত কণ্ঠে বলছেন, এই তো আমার রাইমা চলে গেছে। এত দেরি কেন করলি আম্মা? বোনের বিয়েতে একটু আগে আগে আসবি না? এর পরের কথাগুলো অস্পষ্ট। হয়তো রাইমাকে নিয়ে কনকচাপা বেগম মৌমিতার ঘরের দিকে চলে গেছেন। আনন্দের মুহূর্তে রাইমার উপস্থিতি তুবার হাসি খুশি মনটাকে দুম করে ভেঙে দিল। কৌশিকের আশেপাশে তুবা কোনো মেয়েকে সহ্য করতে পারে না। আর এই রাইমাকে তো আরও সহ্য হয় না। অথচ এই অপছন্দের মেয়েটা 2 দিন এই বাড়িতেই থাকবে। নিশ্চিত এই সুযোগে বড় মাকে আরও বেশি নিজের প্রতি আকৃষ্ট করে নিবে। ভাবতেই বুকটা ভার হয়ে উঠল তোবার। নিজেদের সম্পর্কের সমীকরণ যেন দিন দিন আরও বেশি জটিল হয়ে যাচ্ছে। সব ঝড় ঝাপটা পাড়ি দিয়ে শেষ রক্ষা হবে তো। এই উটকো মেয়েটা অযাচিত ঝামেলা কেন টেনে আনে? তুবা একবার বিরক্তি নিয়ে তাকালো কৌশিকের দিকে। রাগে দুঃখে কোনো কথা না বলে হনহন করে বেরিয়ে গেল ঘর থেকে। কাঁচা হলুদের গন্ধে মাতোয়ারা হয়ে উঠেছে বাতাস। বাড়ির প্রতিটি আনাচে কানাচে লেগে আছে হলুদের ছোঁয়া। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত হলুদে মুখের একাংশ রাঙিয়েছে। বাড়ির বাচ্চারা ছোটাছুটি করছে একে অপরের মুখে হলুদ মাখতে। সবচেয়ে বেশি ছুটছে তোবা। দুরন্ত মেয়েটা হাতে এক গাদা হলুদ নিয়ে তাড়া করে বেড়াচ্ছে রিমিকে। ইতিমধ্যে মেয়েটাকে হলুদে পুরো ভূত বানিয়ে দিয়েছে তোবা। তবুও যেন মনে স্বাদ মিটছে না। হাতে এক গাদা হলুদ নিয়ে ছুটছে রিমির পেছনে। হাসি মজা চক্করে পড়ে মেয়েটা যেন দিন দুনিয়ার চিন্তা ভাবনা ভুলেই গেছে। আশেপাশে দেখার বিন্দু মাত্র সময় নেই। তোবা যখন চঞ্চল চিত্তে এদিক সেদিক ছুটতে ব্যস্ত, তখন কৌশিক স্টেজের এক কোনায় দাঁড়িয়ে নিজের প্রাণপ্রিয়াকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। দামি আইফোনের ক্যামেরা সেকেন্ডে সেকেন্ডে ফ্রেমবন্দি করছে তোবার মুক্ত ঝরা হাসির এক একটা মুহূর্ত। ফটাফট শখানেক ছবি তুলে থামলো কৌশিক। ফোনটা স্ক্রল করতে করতে একবার করে দেখতে লাগলো ছবিগুলো। ঠিক এমন সময় পেছন থেকে কানে ভেসে এলো অনাকাঙ্ক্ষিত কিছু বাক্য। কৌশিক ভ্রু কুঁচকে পেছনে ফিরে তাকালো। স্টেজ থেকে একটু নিচে দাঁড়িয়ে আছে রাতুলের 4 জন বন্ধু। তারা পাত্রপক্ষের সাথে মৌমিতাকে হলুদ দিতে এসেছে। হলুদ লাগানোর শেষে স্টেজের নিচে দাঁড়িয়ে আশেপাশের ছবি তুলছে। সেই সাথে থেকে থেকে নিজেদের মধ্যে আলোচনা করছে। 4 জনের মধ্যে একজন বলে উঠল, এ বাড়ির ছোট মেয়েটাকে দেখেছিস? একদম ফুটন্ত গোলাপ বাই। মেজোটাকে দেখছি, সুন্দরী আছে বেশ। ছোটটা আরো বেশি সুন্দর, মানতেই হবে। এ বাড়ির মেয়েগুলো সব আগুন সুন্দরী। বলতে বলতে 3 জনই একজোটে হেসে উঠল। হাসির ফাঁকে প্রথমজন আবারও বলে উঠল, তবে যাই বলিস, আমি তো ছোটটার প্রেমে পড়ে গেছি ভাই। ঠোঁটের শেপটা কি যে মারাত্মক। লিপস্টিকটা মনে হচ্ছে ওর জন্যই বানানো হয়েছে। এটুকু বলে থামলো ছেলেটা। এরপর কণ্ঠ খানিকটা নিচে নামিয়ে চাপা স্বরে বলল,
শাড়ির আঁচল সরে গিয়ে এক ঝলক কোমর দেখে ফেলেছিলাম জানিস। কি মোলায়ম ত্বকরে ভাই, একদম মাখনের মতো। এক পলক দেখেই তো আমার নেশা ধরে যাচ্ছিল। এই মেয়েটাকে আমার চাই। স্টে ইন ইয়ার লিমিট ব্রো। আচমকা পুরুষালী কর্কশ শব্দ কানে ভেসে আসতেই ছেলেগুলো পেছনে ফিরে তাকালো। ওদের থেকে 2 হাত দূরে শটান হয়ে দাঁড়িয়ে আছে কৌশিক। চোখে দৃষ্টি তীক্ষ্ণ, ধারালো চোয়াল জোড়া বেজায় শক্ত। কপালের ফুটে ওঠা রগ তার অত্যাধিক রাগের লক্ষণ বহন করছে। ভেতরে ভেতরে আগুন জ্বলছে কৌশিকের। তুবাকে নিয়ে করা ছেলেটার কমপ্লিমেন্টগুলো কৌশিকের মাথায় আগুন ধরিয়ে দিয়েছে। ইচ্ছে করছে ছেলেটা জিভ টেনে ছিঁড়ে দিতে। যে চোখ দিয়ে তুবাকে দেখেছে সেই চোখ তুলে নিয়ে মার্বেল খেলতে, কিন্তু হাই, ইচ্ছে থাকলেও উপায় নেই। প্রথমত মৌমিতার বিয়ে, আর দ্বিতীয়ত এটা রাতুলের বন্ধু। তাই শুধুমাত্র বোনের কথা চিন্তা করে মনের ভেতরে জ্বলতে থাকা অদম্য রাগের আগুন লুকিয়ে ফেলল কৌশিক। ভাষা যথেষ্ট সংযত রেখে বলল, কারোর বিষয়ে না জেনে কোনো মন্তব্য করা উচিত নয়। আপনারা শিক্ষিত, বুদ্ধিমান ভেবেছিলাম। কৌশিকের কথা শুনে ছেলেটা এগিয়ে এলো, আঙ্গুল তুলে চেনার ভঙ্গিতে বলল, তুমি মৌ বাবির ভাই তাই না? জি। এছাড়া আমার আরও একটা পরিচয় আছে। যে মেয়েটার বিষয়ে আপনি একটু আগে কমপ্লিমেন্ট দিলেন, সে আমার প্রাণ ভ্রমরা। আর কিছু বোঝাতে হবে কি? কৌশিকের শেষোক্ত কথায় হকচকিয়ে গেল 4 জন। অবাক চোখে তাকিয়ে রইল কৌশিকের দিকে। মনে হচ্ছে আচমকা 7 আসমান থেকে ধপ করে মাটিতে পড়েছে। ওদের এই হতভম্ব নজর বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারল না কৌশিকের ওপর। আর না কথা বলার রুচি হলো। এই মুহূর্তে কৌশিকের ভেতরে দাও দাও করে আগুন জ্বলছে। এই জ্বলন্ত আগুনের উত্তাপ তুবাকে পুড়িয়ে ছারখার করবে। পরপুরুষের সামনে ঢ্যাং ঢ্যাং করে নাচানাচি স্বাদ এবার কৌশিক মিটিয়ে দেবে। মনে মনে ফুঁসতে ফুঁসতে গটগট পায়ে বাড়ির দিকে চলে গেল কৌশিক। তুবা একটু আগে ছুটতে ছুটতে বাড়ির ভেতরেই ঢুকেছে। রিমিকে হলুদ মাখিয়ে মুখ ধুতে ওয়াশরুমে গেছিল তুবা। হলুদে পুরো মুখের অবস্থা খারাপ। বহু কষ্টে ঘষে ঘষে যতটুকু পেরেছে মুখের হলুদ দাগ তুলেছে। বাকিটা নিয়ে মুখ মুছতে মুছতে বাইরে বেরিয়ে এলো। ঠিক এমন সময় হাতে হ্যাচকা টান পড়ায় হকচকিয়ে গেল তুবা। সামনে তাকাতেই দেখলো কৌশিক ওকে দেওয়ালের সাথে চেপে ধরেছে। চোখ থেকে যেন আগুনের ফুলকি ঝরছে। বিস্ময়ে হতভম্ব হয়ে গেল তুবা। হঠাৎ কৌশিকের এই আকাশ সমান রাগের কোনো কারণ খুঁজে পেল না। সব তো ঠিকই ছিল, তাহলে হঠাৎ লোকটা রেগে কেন গেল? কৌতূহল দামাতে না পেরে তুবা প্রশ্ন করেই বসল, কি হয়েছে আবার, রাগ কেন দেখাচ্ছেন? শাড়ি কেন পরেছিস তুই? আচমকা কৌশিকের আহেন প্রশ্নে ভরকে গেল তুবা। কিছুটা অবাক সুরে বলল, স্মৃতিশক্তি লোপ পেয়েছে নাকি? শাড়ি তো সেই সকালেই পরেছি, সবার প্রথমে তো আপনাকেই দেখালাম। কখন পরেছিস সেটা জানতে চাইনি, কেন পরেছিস সেটা জানতে চেয়েছে। সবাই তো পড়েছে, তাহলে আমি পড়লে কি দোষ? তুবা কথা শেষ করতেই আচমকা ওর আঁচল ভেদ করে লতানো কোমর খামছে ধরল কৌশিক। আকস্মিক আক্রমণে কেঁপে উঠল তুবা। নখ দেবে যাওয়ায় কোমরের চামড়া জ্বলে উঠল। কৌশিকে যেন সেদিকে কোনো খেয়াল নেই, বরং চিকন কোমরটা আরো শক্ত করে খামচে ধরে দাঁতে দাঁত চেপে বলল, শাড়ি পরেছিস ভালো কথা, কিন্তু কোমর কেন দেখা গেল? তোর দোষ এখানে। তুবা ঠিক বুঝে উঠতে পারল না কাহিনী কি। কৌশিকের হঠাৎ রাগের কারণও তার অজানা। এদিকে বাড়ি ভর্তি লোকজন, ঘরের দরজাও খোলা। এদের এত কাছাকাছি কেউ দেখে ফেললে কেলেঙ্কারি কাণ্ড ঘটে যাবে। ভয়ের তো চোখে একবার খোলা দরজার দিকে তাকালো তুবা। অধৈর্য সুরে বলল, কি হয়েছে একটু পরিষ্কার করে বলবেন? দরজা খোলা, কেউ চলে আসবে। আই ডোন্ট কেয়ার। আমি জানি আপনি কোনো কিছুর পরোয়া করেন না, কিন্তু আমি তো করি। শুনুন, যেতে দিন। কৌশিক ছাড়ল না, বরং শক্ত করে তুবাকে নিজের সাথে চেপে ধরে ওর উপর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। লাল খয়েরি লিপস্টিকে রাঙানো ঠোঁটের দিকে তাকাতেই ছেলেগুলোর কথা আবারও মনে পড়ে গেল। ডাক্তার তর তর করে কয়েক গুণ বেড়ে গেল কৌশিকের। অত্যাধিক রাগে নিজের উপর নিয়ন্ত্রণ হারালো। আচমকা শক্ত করে চেপে ধরল তুবার লিপস্টিক রাঙানো রঙিন ওষ্ঠ। হঠাৎ অতর্কিত হামলায় ভরকে গেল তুবা। ভয়ে শরীর জমে গেল। মস্তিষ্কের প্রতিটা নিউরনে নিউরনে সংকেত দিল দরজা খোলা। কেউ দেখলে সব রহস্য ফাঁস হয়ে যাবে। তুবা ছাড়া পাওয়ার জন্য মোচড়ামুচড়ি শুরু করে দিল। 2 হাতে ধাক্কা দিল কৌশিকের বুকে, কিন্তু হাই, নিজের থেকে এক চুলও দূরে সরাতে পারল না ওকে। এদিকে কৌশিক নিজের পুরো ঠোঁট জোড়া দিয়ে উদ্ভ্রান্তের মতো ঘষে যাচ্ছে তুবা নরম ঠোঁটে। তার উদ্দেশ্য চুমু খাওয়া নয়। সে তো পাগলের মতো ঘষে ঘষে ঠোঁটের লিপস্টিক এবড়ো থেবড়ো করার প্রচেষ্টায় আছে। মিনিট 2-এর ব্যবধানে ঠোঁট সরিয়ে নিল কৌশিক।
তুবার মুখের অর্ধেক অংশ জুড়ে লিপস্টিক ছড়িয়ে পড়েছে, সেই সাথে কৌশিকের ঠোঁট সহ চারিদিকেও দাগ লেপটে গেছে। ছাড়া পেয়ে জোরে জোরে শ্বাস টানল তুবা। কৌশিক পকেট থেকে রুমাল বের করে নিজের মুখটা ঘষে মুছে নিল। এরপর কিছুটা শক্তি প্রয়োগ করে তুবার মুখটাও মুছে দিল। তুবা হতাশ হলো ভীষণ। কৌশিকের এই উৎভ্রান্তের মতো আচরণের কোনো কারণ সে খুঁজে পেল না। অধৈর্য হয়ে কৌশিকের বুকে হালকা ধাক্কা দিয়ে বলল, চলুন তো, এমন কেন করছেন? তুই সেজেগুজে পরপুরুষের সামনে গেছিস কেন? কোন সাহসে বল? হালকা ধমকের সুরে বলল কৌশিক। তুবা হতাশ সুরে বলল, বাড়িতে অনুষ্ঠান আর আমি সাজবো না একটু? এটা কি দোষে কিছু হলো? কেন সাজবি না? অবশ্যই সাজবি, কিন্তু সেটা শুধুমাত্র আমার জন্য। তোর সাজ শুধু আমি দেখব, তোকে দেখে আমি মন ভরাবো, তোর সৌন্দর্য আমি ডুবে মরবো। অন্য কেউ কেন দেখবে তোকে? কেন বর্ণনা দেবে তোর ঠোঁটের? পরপুরুষ কেন জানবে তোর কোমর ঠিক কতটা কোমল? বলতে বলতে আবারও কোমর খামচে ধরল কৌশিক। তুবার চোখে এবার পানি চলে এলো। পাতলা চামড়া ভেদ করে রক্ত বেরিয়ে গেছে মনে হয়। তুবা ব্যথাতুর স্বরে বলল, আপনি কি পাগল? এই কথা আজ জানছিস তুই? এতগুলো বছর বুঝিস নে আমি কেমন? হ্যাঁ, আমি পাগল, তোর জন্য পাগল, তোর প্রেমে পাগল, তোর মায়ে পাগল, বদ্ধ উন্মাদ আমি। দেখতে চাস আমার উন্মাদ না? তুবা জবাব দিল না, মাথা নিচু করে দুফোঁটা অশ্রু ছেড়ে দিল। কৌশিক ফের বলে উঠল, তুই শুধু আমার তোবা, আমার মানে শুধু আমার। তোর উপর আমি কোনো ছেলের ছায়াও সহ্য করতে পারি না। সেখানে একটা ছেলের নজর পড়েছে তোর উপর, সে তোর ঠোঁটের বর্ণনা দিচ্ছে, তোর কোমরের বর্ণনা দিচ্ছে। কিভাবে সহ্য করবো আমি? আমার যে ভেতরটা পড়ে যাচ্ছে, দাও দাও করে আগুন জ্বলছে, সবকিছু ধ্বংস করে দিতে মন চাইছে। তোর পুরো দেহ জুড়ে নিজের নামের ছাপ বসিয়ে দিতে মন চাইছে। আমি কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করব বল? কণ্ঠস্বর হতে নিঃসৃত প্রতিটি বাক্যে ছিল ব্যাকুলতা, প্রতিটি শব্দে স্পষ্ট ক্রোধ। কৌশিক কথা শেষ করতেই তুবা আচমকা সামনে থেকে জড়িয়ে ধরল কৌশিককে। শক্ত বুকের সাথে নাক ঘষে মিনমিন করে বলল, সরি, ভুল হয়ে গেছে, আমার খেয়াল রাখা উচিত ছিল। আর কোনোদিনও শাড়ি পরবো না, প্রমিস। তুবার আদুরে আবদারে কৌশিকের ভেতর জ্বলন্ত আগুনে এক পশলা বৃষ্টি নামলো যেন। বুকের সাথে তুবার দেহে নরম ছোঁয়া পেতেই আকাশ সমান রাগটা হুট করেই হারিয়ে গেল। জ্বলতে থাকা বুকটা সামান্য ঠান্ডা হলো। কৌশিক দুই হাতে আগলে নিল তুবাকে, আলতো করে চুমু খেলো তুবার মাথায়। কাতর কণ্ঠে বলল, জান চল, বাড়ির সবাইকে বিয়ের কথা জানিয়ে দে, তাহলে লুকোচুরি কিছু থাকবে না। পুরো দুনিয়ার সামনে মাথা উঁচু করে বলবো, তুই আমার বউ, তোকে সবসময় ছায়ার মতো আগলে রাখবো। এই লুকোচুরি আমারও সহ্য হয় না। তুবা বুকের থেকে মাথাটা সামান্য ওঠালো, পায়ের আঙ্গুলে ভর দিয়ে উঁচু হয়ে কৌশিকের গলা জড়িয়ে ধরলো। মুখোমুখি হয়ে কৌশিকের চোখে চোখ রেখে বলল, আপুর বিয়েটা হয়ে যাক, তারপর না হয় বলবেন। আমি জানি না পরিবার ঠিক কিভাবে রিয়্যাক্ট করবে। এখন জানালে বিয়েতে ঝামেলা হবে। কৌশিক বুঝদারের মতো মাথা দোলালো, দৃঢ় কণ্ঠে বলল, এরপরই বাড়িতে জানবো, তখন একদম বারণ করবি না। আচ্ছা, করব না। কৌশিক আশ্বস্ত হলো। তুবাকে ছেড়ে দিয়ে দুজনের মধ্যে দূরত্ব রেখে দাঁড়ালো। তুবার দিকে তর্জনী তাক করে শাসনের সুরে বলল, এক্ষুনি শাড়ি খুলে সালোয়ার কামিজ পরবে, মুখের সব সাজ তুলে সাধারণভাবে নেচে যাবে, মনে থাকবে। তুবা বাধ্য মেয়ের মতো মাথা দোলালো। কৌশিক যেন এতক্ষণে স্বস্তি পেল খুব। তুবাকে চেঞ্জ করতে বলে ঘর থেকে বেরিয়ে গেল। কৌশিক চলে যেতেই বারান্দার অপর প্রান্ত থেকে বেরিয়ে এলো রাইমা। বারান্দার পিলারের পাশে লুকিয়ে ছিল সে। হাতের ফোনটা নাড়াচাড়া করতে করতে সিঁড়ি মারিয়ে নিচে নেমে গেল সে। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি। রাত তখন প্রায় 12টার কাছাকাছি। হলুদের অনুষ্ঠান একটু আগে শেষ হয়েছে। আপাতত সবাই যার যার ঘরে বিশ্রাম নিতে ব্যস্ত। সারাদিনে ধকল শেষে নরম বিছানায় গায়ে এলিয়ে দিতেই ঘুমেরা আছড়ে পড়ল সবার চোখের ভাঁজে। কৌশিক সবেমাত্র গোসল সেরে ওয়াশরুম থেকে বেরিয়েছে। রাতে ঘুমানোর আগে তার গোসল করার অভ্যেস, এজন্য গভীর রাত হলেও শরীর একবার ভেজাতেই হয়। ওয়াশরুম থেকে বেরিয়ে তোয়ালে দিয়ে মাথা মুছছিল কৌশিক। ঠিক এমন সময় ঘরে আগমন ঘটল কনক চাপা বেগমের। ভদ্রমহিলার চেহারা বেজায় থমথমে হয়ে আছে। হঠাৎ এত রাতে নিজের ঘরে মাকে দেখে প্রকুচকে গেল কৌশিকের। চলন্ত হাত জোড়ো থামিয়ে প্রশ্ন করল, মা, তুমি এত রাতে আমার ঘরে, কোনো দরকার? তুবার সাথে তোর কি সম্পর্ক? আচমকা কনক চাপা বেগমের এহেন প্রশ্নে কিছুটা ভরকে গেল কৌশিক। এই মুহূর্তে সে এই প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিল না। তাই হুট করে কি উত্তর দেবে ঠিক ভেবে পেল না। কিছুটা অবাক সুরেই বলল, মানে কি বলতে চাইছো?
কিছু বলতে নয়, জানতে চাইছি আমি তুবা আর তোর মধ্যে কি চলছে। সত্যি করে বলবি কৌশিক, আমি মিথ্যে একদম সহ্য করব না। কনকচাপা বেগমের থমথমে চেহারায় বলে দিচ্ছে তিনি হয়তো কিছুটা জেনে গেছেন, এজন্যই সোজাসুজি ছেলেকে প্রশ্ন করতে এসেছেন। এখানে মিথ্যে বলে আদতেও কোনো বিশেষ লাভ হবে না, তাই কৌশিক আর মিথ্যে বাহানা সাজানোর ব্যর্থ চেষ্টাও করলো না। সে সোজাসুজি জবাব দিল, ভালোবাসি তোমাকে, ভীষণ ভালোবাসি, জান প্রাণ দিয়ে ভালোবাসি। বলেই শান্ত চোখে নিজের মায়ের দিকে তাকালো। কনকচাপা বেগমের চোখে মুখে বিস্ময়। তিনি বিস্মিত কণ্ঠে বললেন, আর তুবা? ভালোবাসাটা দুজনের তরফ থেকে। এ পর্যায়ে কনকচাপা বেগম ধাপ করে খাটের ওপর বসে পড়লেন, মাথায় হাত রেখে আহাজারি করে বললেন, ইয়া খোদা, এ কি অনর্থ হলো! এবার যে পরিবারে ঝড় উঠবে, এই পরিবার ভেঙে যাবে। এ তুই কি করলি আব্বা? অন্যায় কি করেছে মা? ভালোবাসা কি কোনো অপরাধ? কথাটা বলতেই সঙ্গে সঙ্গে গালের সহজরে থাপ্পড় পড়ল কৌশিকের। থাপ্পড়টা খেয়ে মুখ একদিকে ঘুরে গেল কৌশিকের। কনকচাপা বেগম রাগে ফুঁসে উঠে বললেন, নিজের ছোট বোনের সাথে এমন ঘনিষ্ঠ সম্পর্কে জড়াতে লজ্জা করলো না? আবার বুক ফুলিয়ে বলছিস কোনো অন্যায় করিসনি। ভালোবাসা অন্যায় কবে থেকে হলাম মা? ভালোবাসা অন্যায় নয়, কিন্তু ভালোবাসার নাম করে চুমু। বলতে গিয়েও থেমে গেলেন তিনি। মুখের কথাগুলো খুব কষ্টে গিলে নিলেন। তার আচার আচরণ খুবই অদ্ভুত, চোখের দৃষ্টিও এলোমেলো। মনে হচ্ছে তিনি কিছু একটা লুকোতে চাইছেন, কোনো কথা যা তিনি কৌশিককে জানতে দিতে চাইছেন না। যার দরুন ফ্যানের বাতাসেও কুলকুল করে ঘামছেন তিনি। কোনো মতে শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছে বললেন, কিছুদিন তুবার থেকে দূরে থাকবি। সম্ভব নয় মা। কোনটা সম্ভব আর কোনটা অসম্ভব সেটা খুব তাড়াতাড়ি জানতে পারবি। এক রহস্যজনক বাক্য ছুড়িয়ে দুরন্ত গতিতে বেরিয়ে গেলেন ঘর থেকে। রেখে গেলেন চিন্তিত ছেলেকে। কি বলে গেল তার মা? তার চোখ মুখ এমন অদ্ভুত দেখাচ্ছিল কেন? কি লুকাতে চাইছে কৌশিকের থেকে? দীর্ঘ এক কালো রাতের শেষে মিষ্টি সকালের সূচনা। বাতাসে ভেসে বেড়াচ্ছে বিয়ে বিয়ে সুবাস। গতকালের তুলনায় ভূয়া মঞ্জিল আজ দ্বিগুণ ঝলমলে রূপে সেজে উঠেছে। হবে নাই বা কেন? আজের সেই বহুল কাঙ্ক্ষিত দিন। বাড়ির বড় মেয়ে আজ বাধা পড়বে অচেনা এক মানুষের সাথে। বদলে যাবে পরিচয়, নতুন একটা পরিবার হবে তার। অবশেষে বিদায় নেবে চির পরিচিত এই বাড়ি থেকে। পর হয়ে যাবে আপন, আর আপন হয়ে যাবে পর। দুনিয়ার এই অদ্ভুত নীতির বেড়াজালে অসহায় হয়ে পড়ে বাবা মা। তাই তো পুরো বাড়ি জুড়ে খুশির আমেজ ছড়িয়ে পড়লেও হাসি নেই কনকচাপা বেগম আর জামাল সাহেবের মুখে। মেয়েকে চিরদিনের জন্য বিদায় দিতে হবে আজ। ব্যথাটা কি আর একটু আধটু? সকালে তোবাদের ছাদ বাগান থেকে তাজা গোলাপ নিতে ছাদে এসেছে রিমি। মৌমিতার খোপায় গোলাপ ফুল দিয়ে সাজানো হবে। রিমি গোলাপ গাছগুলো থেকে বেছে বেছে মোট 4টে গোলাপ ছিঁড়ে নিল। একটা মৌমিতার জন্য, একটা ওর নিজের জন্য, একটা রিয়ার জন্য এবং 4 নাম্বারটা তোবার জন্য। যদিও সকাল থেকে তোবার কোনো হদিস নেই, পুরো বাড়ি খুঁজে বের করতে হবে দুরন্ত মেয়েটাকে। ভাবতে ভাবতে ফুলগুলো সব হাতে সাজিয়ে নিল রিমি। আঙ্গুলে গুনে গুনে হিসেব মিলিয়ে যেই না রিমি পেছনে ঘুরেছে, সঙ্গে সঙ্গে শক্তপোক্ত বুকের ধাক্কায় 2 কদম পিছিয়ে গেল মেয়েটা। মাথা তুলে তাকাতেই দেখতে পেল নীরব প্যান্টের পকেটে 2 হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে আছে। এই সাত সকালে নীরবকে দেখে মেজাজটাই বিগড়ে গেল রিমির। দাঁতে দাঁত চেপে কিরমির করে বলল, ওই, তোর সমস্যা কি রে? চোখে দেখিস না? হুটহাট এমন ভূতের মতো উদয় হোস কেন? আমার সাথে সম্পর্ক স্বাভাবিক কবে করবি রিমি? রিমির প্রশ্নকে সম্পূর্ণ উপেক্ষা করে নিজের মতো করে প্রশ্ন ছুড়ল নীরব। রিমি এতে বেজায় বিরক্ত হলো। কণ্ঠে এক রাশ বিরক্তি ঢেলে বলল, এভাবে পিছনে কেন পড়ে আছিস বলতো? আমার থেকে ক্ষমা পেতে এত কেন মরিয়া হয়ে উঠেছিস? বিকজ আই লাভ ইউ ড্যাম ইট। ভীষণ ভালোবাসি তোকে। তোর ঘৃণা নিয়ে আমি বাঁচতে পারছি না রিমি। আমি তিলে তিলে মরে যাচ্ছি। আকস্মিক 2 কদম এগিয়ে এসে রিমির বাহু ধরে ঝাঁকিয়ে কথাগুলো বলল নীরব। আচমকা নীরবের এহেন কথা শুনে থমকে গেল রিমি। কথা বলার ভাষা হারিয়ে স্তব্ধ হয়ে গেল। নীরবের রাগী মুখশ্রীর দিকে হতবাক নয়নে তাকিয়ে রইল। নীরব ফুঁসে উঠে ফের বলতে লাগলো, সেই স্কুল লাইফ থেকে ভালোবেসে আসছি তোকে। আকার ইঙ্গিতে কতবার বুঝিয়েছি, কিন্তু তুই সব সময় আমাকে উপেক্ষা করে গেছিস। বুঝেও না বোঝা ভান করেছিস। আমাকে এত কেন পোড়াচ্ছিস বলতো? আমার ভালোবাসাটা খাঁটি বলে? অন্য ছেলেদের মতো প্লে বয় নয়, তাই এত কিসের অবহেলা বল?
শেষের কথাটা ধমকের সাথে বলল নীরব। হতবাক রিমি কি জবাব দেবে বুঝে উঠতে পারল না, শুধু অবাক চোখে তাকিয়ে রইল। নীরব যে ওর সাথে এক বাড়িয়ে মিশতে আসে সেটা রিমি দেখেছে, কিন্তু ওকে ভালোবাসে সে কথা রিমি ঘুণাক্ষরেও টের পায়নি, নাকি পেয়েছে শুধু পাত্তা দেয়নি। এদিকে কথা বলতে বলতে গলা ধরে এসেছে নীরবের। পুরুষ মানুষ বিধায় মন খুলে কাঁদতে পারছে না, আবার প্রিয় মানুষের অবহেলাও মেনে নিতে পারছে না। সব মিলিয়ে একটা অদৃশ্য হাত ছেলেটার গলা চেপে ধরে রেখেছে। টিনেজ বয়সের আবেগ খুবই মারাত্মক, এই সময় আবেগের ওপর নিয়ন্ত্রণ টানা কঠিন। এই যেমন নীরবও পাচ্ছে না, আবেগগুলো বারে বারে হৃদয় উগড়ে বেরিয়ে আসতে চাইছে। শেষে নীরব কণ্ঠে জোর দিয়ে ধরা গলায় বলল, তোর প্রেমে আমি পাগল হয়ে গেছি রিমি, নিজেকে হারিয়ে ফেলেছি। তার উপর তুই আমাকে যেভাবে পোড়াচ্ছিস, একদিন দেখবি তোর দহন সইতে না পেরে প্রাণ ফাঁকিটা উড়াল দিয়ে শূন্য মিলিয়ে গেছে। সেদিন আর তোর হাতে কিছু থাকবে না রিমি, শুধু আফসোস ব্যতীত তোর প্রাপ্তির খাতা হবে শূন্য। সময় থাকতে বুঝতে শেখ, হারিয়ে গেলে আর কোনোদিন ফিরে পাবি না। একদমে কথাগুলো বলেই লম্বা লম্বা কদম ফেলে ছাদ থেকে চলে গেল নীরব। মলিন চেহারাটা দুনিয়া থেকে লুকানোর প্রচেষ্টা চালালো। পুরুষ মানুষের চোখে কান্না বেমানান, কেউ দেখে ফেললে ওকে যে কাপুরুষ ভাববে। পুরুষেরা আবার কাঁদে নাকি? ধুর। গুটি গুটি পায়ে কাঙ্ক্ষিত লগ্ন এসে হাজির হলো। সকল জল্পনা কল্পনা একপাশে ফেলে মৌমিতা এবং রাতুলের বিয়ের কার্য সম্পন্ন হলো। বাড়ির কর্তারা সবাই অতিথি আপ্যায়নে ব্যস্ত, সেই সাথে বাড়ির দুই ছেলে ব্যস্ত বোনের বিদায়ের বন্দোবস্তে। সারাদিন কাজের চাপে এক দ্বন্দ্ব, বসার ফুরসত পায়নি কৌশিক। কাজের অত্যাধিক চাপে নাজেহাল দেহ। ব্যস্ততার মাঝে চাতক পাখির মতো খুঁজে চলেছে দুবাকে, কিন্তু হায়, আজ সারা দিন মেয়েটার এক ঝলক দেখাও পায়নি কৌশিক। গতকাল রাতে কনকচাপা বেগমের হুঁশিয়ারি মনে খানিকটা ভয় ধরিয়ে দিয়েছে কৌশিকের। চোখ দুটো ব্যাকুল হয়ে আছে প্রাণপ্রিয়াকে এক নজর দেখার জন্য, কিন্তু মেয়েটা আজ সামনেই আসছে না, যেন অদৃশ্য হয়ে বাতাসের সাথে মিশে বেড়াচ্ছে। ভাবতে ভাবতে ফুস করে নিঃশ্বাস ছাড়ল কৌশিক। না, এভাবে আর পারা যাচ্ছে না। মৌমিতার বিদায়ের পর আগামীকালই বাড়িতে নিজের এতবার বিয়ের কথা জানিয়ে দিবে কৌশিক। এই লুকোচুরির সম্পর্ক বয়ে নিয়ে যাওয়া বড্ড কঠিন হয়ে যাচ্ছে। অবাধ্য মনটাও আজকাল বেহায়ার মতো আচরণ করে। বারে বারে মেয়েটাকে কাছে পেতে মন যায়, হঠাৎ বুক কেঁপে ওঠে। অবচেতন মন হারিয়ে ফেলার চিন্তায় তটস্থ হয়ে থাকে। চঞ্চল মেয়েটাকে বুকের ভেতর লুকিয়ে রাখতে ইচ্ছে করে। কৌশিকের ভাবনার মাঝে সেখানে আগমন ঘটল রিয়ার। পরনে লেহেঙ্গা, দুই হাতে উঁচু করে সিঁড়ির দিকে যাচ্ছিল। ঠিক এমন সময় কৌশিক ক্লান্ত কণ্ঠে ডেকে উঠল। রিয়া শোন। রিয়া সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। খানিকটা এগিয়ে এসে বলল, কিছু লাগবে ভাইয়া? হ্যাঁ, এক গ্লাস পানি লাগবে। তোমাকে পানি নিয়ে আমার ঘরে আসতে বল। রিয়া হ্যাসূচক মাথা নেড়ে সিঁড়ি মারিয়ে দোতলায় চলে গেল। কৌশিকও লম্বা লম্বা কদম ফেলে চলে গেল নিজের ঘরে। পানি খাওয়ার বাহানায় তুবাকে এক ঝলক দেখার উদ্দেশ্যে চুপচাপ বসে রইল বিছানায়। তবে কৌশিককে হতাশ করে দিয়ে মিনিট পাঁচেক পর পানির গ্লাস হাতে কনকচাপা বেগম হাজির হলেন। পানির গ্লাস হাতে তুবার পরিবর্তে নিজের মাকে দেখে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল কৌশিক। হতাশ সুরে বলল, তুমি কেন কষ্ট করতে গেলে মা? বাড়িতে আরো মানুষ আছে। কনকচাপা বেগম কোনো জবাব দিলেন না, বরং কৌশিকের কথা সম্পূর্ণ উপেক্ষা করে নিজ উদ্যোগে বললেন, তাড়াতাড়ি নিচে আয়, মমিতা চলে যাওয়ার সময় হয়ে গেছে। কৌশিক আর কথা বাড়ানোর সুযোগ পেল না। কনকচাপা বেগম সঙ্গে সঙ্গে নিচে চলে গেলেন। নিরুপায় হয়ে হতাশার নিঃশ্বাস ছাড়ল কৌশিক। অগত্যায় আবারও পা বাড়ালো বিয়ের স্টেজের দিকে। হাসি খুশি বাড়িটাতে মুহূর্তে শোকের ছায়া নামলো যেন। পরিবারের চাপা কান্না আহাজারিতে ভারী হয়ে উঠল পরিবেশ। সারাদিন শেষে এই মাত্র দুবার দেখা মিলল এবার। মমিতাকে রাতুল তখন গাড়িতে উঠাছিল। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে যেন ছুটে এলো তোবা। অদৃশ্য এক ঝড়ের বেগে আছড়ে পড়ল মৌমিতার বুকে। সেকেন্ডের ব্যবধানে বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ল মেয়েটা। সে কি করুণ তার কান্নার চাপা আর্তনাদ। মৌমিতার সবে মাত্র চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করেছিল। ঠিক এমন সময় তুবাকে এমন করুণ সুরে কাঁদতে দেখে আবারও চোখ দুটো ভিজে উঠল। মৌমিতা তোবার মাথায় আদুরে হাত বুলিয়ে বলল, কাঁদিস না বোন, আমি তো আবার আসবো, কালকেই তো চলে আসবো আবার। আপু, তুমি যেও না আপু, আগে সব ঠিক করে দাও, নইলে আমি মরে যাব। পাগলের মতো মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলল তুবা। বিনিময়ে মৌমিতা ব্যথাতুর হাসল। বুক থেকে টেনে তুবার মুখটা তুলে দুই হাতে আগলে ধরল। বোঝানোর ভঙ্গিতে বলল, সব তো ঠিকই আছে। না, কিচ্ছু ঠিক নেই, সব এলোমেলো হচ্ছে, আমার বাঁচাও আপু।
আমি মরে যাব, বিশ্বাস করো মরে যাব, আমি আজই মরে যাব। আমার কেউ খুঁজে পাবে না আর। তুবার এমন উদ্ভট কথা শুনে বুকের ভেতর ধক করে উঠল মৌমিতার। সাজানো গেটের রং বেরঙের আলোয় তুবার বাম হাতে 4 আঙ্গুলের স্পষ্ট দাগ দেখতে পেল। দেখে মনে হচ্ছে কেউ শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে কষে চড় মেরেছে মেয়েটার গালে। আচমকা এহেন দৃশ্য দেখে হৃদয় কুঁচকে গেল মৌমিতার। কৌতূহল নিয়ে কিছু বলবে তার আগে সেখানে উপস্থিত হলো ময়না বেগম। মেয়ের হাতটা টেনে ধরে মৌমিতার থেকে ছাড়িয়ে নিলেন। মেকি হেসে বললেন, আর রাত করিস না মৌ, কাল আমরা সকাল সকাল তোর শ্বশুরবাড়ি চলে যাব। ময়না বেগমের উপস্থিতি সবকিছু ঘেটে দিল যেন। কথা আগানোর আর সুযোগ পেল না মৌমিতা। এক পলক তাকালো তুবার দিকে, কেমন অসহায়ের মতো ছলছল চোখে তাকিয়ে আছে। ওর চোখ দুটো যেন কিছু বলতে চাইছে, তবে ময়না বেগমের উপস্থিতি মেয়েটার জবানে লাগাম টেনেছে। কথা বলার উপায় না পেয়ে গাড়িতে বসে পড়ল মৌমিতা। যেটাই হোক, কাল তো সে আবার এবারে আসছেই, তখন না হয় দেখে নেবে বিষয়টা। রাত তখন খুব বেশি হয়নি, এই বড় জোর 10টা। আত্মীয় স্বজন বাড়ি থেকে বিদায় নিয়েছে বেশ কিছুক্ষণ আগে। আপাতত ভুইয়া মঞ্জিল নিস্তব্ধ, কোলাহলবিহীন। সারাদিনের ব্যস্ততা শেষে বাড়ির 3 কর্তা মাত্রই বসার ঘরের সোফায় গা এলিয়ে দিয়েছেন। এমন সময় লুৎফর সাহেব আগ বাড়িয়ে কথা তুললেন, এবার কি করবে ভাইয়া? বড় হিসেবে যেটা করা আমার কর্তব্য সেটাই করব। ভদ্রলোকের রাশভারী কণ্ঠে থেমে গেলেন লুৎফর সাহেব। আর চোখে একবার তাকালেন নিজের ছোট ভাইয়ের দিকে। তাওহিদ সাহেব অপর পাশে সোফায় মাথা নিচু করে বসেছিলেন। চোখ মুখ জুড়ে ছড়িয়ে আছে লজ্জার আভাস। ঠিক তেমন জামাল সাহেবের চেহারাও ভীষণ অপ্রস্তুত। পরিস্থিতি স্বাভাবিক করতে তিনি ফের বলে উঠলেন, একবার ছেলে মেয়ের সাথে কথা বলে বিষয়টা হ্যান্ডেল করলে ভালো হতো না? দুজনে তো ছোট, ভুল করে ফেলেছে। একদম প্রশ্রয় দেব না ওদের, অন্তত এই বিয়েতে তো কোনো প্রশ্রয় নয়। আকস্মিক গর্জে উঠলেন জামাল সাহেব। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে ভদ্রলোকের। বড় ভাইয়ের এমন তর্জন গর্জনে কথা বলার ভাষা হারিয়ে ফেললেন লুৎফর সাহেব। ঠিক এমন সময় সেখানে ক্লান্ত শরীরে উপস্থিত হলো কৌশিক। বাড়ির আবহাওয়া না বুঝে তাওহিদ সাহেবের পাশে ধপ করে বসে পড়ল। ক্লান্ত দেহটা সোফায় ছেড়ে দিয়ে পুরো বাড়িতে একবার নজর বোলালো। কিন্তু আশ্চর্য, এখনো পর্যন্ত তুবার দেখা নেই। ছেলের উপস্থিতি এক প্রকার উপেক্ষা করে জামাল সাহেব বললেন, লুংফর পরশু ওনাদের আসতে বলো, কথাবার্তা সব যত তাড়াতাড়ি সম্ভব সারতে চাই। আমি আর দেরি করব না। আচমকা বাবার কণ্ঠ শুনে হৃদয় কুঁচকে গেল কৌশিকের। এই মুহূর্তে বাড়িতে ঠিক কি নিয়ে কথা হচ্ছে সে বুঝতে পারছে না। কৌতূহল দমাতে না পেরে কৌশিক প্রশ্ন করেই বসল, কি বিষয়ে কথা হচ্ছে? তোমার বিয়ের বিষয়ে খুব ভালো একটা সম্বন্ধ এসেছে, ভাবছি খুব তাড়াতাড়ি তোমার বিয়েটা দিয়ে দেব। জামাল সাহেবের জবাব শুনে সহসায় চমকে উঠল কৌশিক। হৃৎপিণ্ডটা আচমকাই কেঁপে উঠল যেন। বুকের ভেতরে কিছু একটা সজোরে কামড়ে ধরল। কৌশিক গলা উঁচিয়ে চিৎকার করে উঠল, হোয়াট? বিয়ে মানে? কিসের বিয়ে? এ আবার কি নতুন নাটক? কোনো নাটক নয়, বাড়ির বড় কর্তা হিসেবে সুপাত্রে নিজের কন্যা দান করা আমার দায়িত্ব। আমি নিজের দায়িত্ব পালন করছি। কৌশিক থমকালো, চেহারায় যেন অমাবস্যার আধার নামলো। ওর আর বুঝতে বাকি নেই কাহিনী কি। বাড়ির সবাই নিশ্চয়ই ওদের সম্পর্কের বিষয়ে জেনে গেছে, আর সেজন্যই এমন অদ্ভুত বিহেভ করছে। কৌশিক রক্তলাল চোখে তাকালো নিজের মায়ের দিকে, যিনি এই মুহূর্তে ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছেন। কাজের ফাঁকে ফাঁকে আর চোখে এদিকেই পর্যবেক্ষণ করছেন। পরিবারের সদস্যদের এমন গা ছাড়া ভাব দেখে রাগের ওপর নিয়ন্ত্রণ হারালো কৌশিক। মৃদু গর্জন তুলে বলল, কোনো বিয়ে হবে না। তোমার বিয়ে তো কোনো মতেই না, অন্তত আমি বেঁচে থাকতে হতে দেব না। কেন দেব না? ছেলে ভালো, তোমার জন্য একদম যোগ্য পাত্র একজন। আর তোমার ছেলে কোন দিক থেকে অযোগ্য বাবা? তুমি ওর বড় ভাই, এটাই তোমার অযোগ্যতা। চাচাতো ভাই, বাক্যটা সম্পূর্ণ করো। বাপ ছেলে তর্ক বিতর্কে ভারী হয়ে উঠল বসার ঘরের পরিবেশ। একটা চাপা গুমট ভাব ছড়িয়ে পড়ল ঘরের আনাচে কানাচে। বাড়ির প্রতিটি সদস্য হতভম্ব নজরে তাকিয়ে দেখে গেল শুধু। জামাল সাহেব বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন তৎক্ষণাৎ। ছেলের দিকে আঙ্গুল তাক করে শাসিয়ে বললেন, অসভ্যমির সব সীমা ছাড়িয়ে গেছো তুমি। এখন কি না বাবার মুখের উপর তর্ক করছো? সরি বাবা, কিন্তু তুমি আমার সামনে দ্বিতীয় কোনো রাস্তা খোলা রাখোনি। তোমরা আমাদের চোখের সামনে আমারই বউকে অন্য কারোর হাতে তুলে দেবে, সেটাকে আমি মেনে নেব? কখনোই না, কোনোদিন মানব না। বরং আগুন লাগিয়ে দেবো এই বাড়িতে, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব।
কথাগুলো শেষ হতে আচমকা জোরে সোরে থাপ্পড় পড়ল কৌশিকের গালে। থাপ্পড় খেয়ে চোখ খিচে বন্ধ করে নিল কৌশিক, তবে জায়গা থেকে এক চুলও নড়ল না। বাড়ির সকলে হতবাক। এদিকে একটা থাপ্পড়েও রাগ কমেনি জামাল সাহেবের। তিনি ফের গলা ছেড়ে চিৎকার করে উঠলেন, কোন সাহসে ওকে নিজের বউ দাবি করো তুমি? এত সাহস কে দিল তোমাকে? আজ থেকে 1.5 বছর আগে বিয়ে করে নিয়েছে ওকে, তাহলে বউ দাবি করলে ক্ষতি কি? আমি মানি না এই বিয়ে। এসব ঠুনকো সম্পর্ক আমাকে একদম দেখাতে আসবে না। বাপ মা পরিবারের থেকে লুকিয়ে চোরের মতো বিয়ে করেছো, এটাকে চুরি করা বলে, বিয়ে বলে না। তুমি না মানলে এটাই সত্যি বাবা। এই ঠুনকো সত্যির কোনো অস্তিত্ব নেই কৌশিক। কৌশিক ধৈর্যের সীমা হারিয়ে ফেলল, চিৎকার করে বলে উঠল, আমার ভালোবাসার অস্তিত্ব নিয়ে প্রশ্ন করার অধিকার আমি কাউকে দিইনি। ভালোবেসেছে, বিয়েও করেছে, পুরোটাই দুজনের মর্যাদা হয়েছে। এটুকু বলে ঘুরে তাকালো কৌশিক। সিঁড়ির কাছে কাচুমাচু করে দাঁড়িয়ে থাকা রিয়াকে উদ্দেশ্য করে বলল, তোমাকে ডাক্তার রিয়া, আজ কথা সামনাসামনি হোক। ওর সম্মতিবিহীন ওর বিয়ে কিভাবে ঠিক করা হয় সেটার বিচার করা হোক। তবে রিয়া সেখান থেকে এক চুলও নড়ল না, বরং অপরাধীর ন্যায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রিয়াকে পুতুলের মতো দাঁড়িয়ে থাকতে দেখে কৌশিক ধমকে উঠল, কি রে, যা ডেকে আনোকে। তুবা বাড়িতে নেই। আকস্মিক জামাল সাহেবের থমথমে আওয়াজে কৌশিকের মাথায় বজ্রপাত ঘটল যেন। চমকে পেছন ফিরে নিজের বাবার দিকে চাইল। বুকটা কেঁপে উঠল কৌশিকের। তোবা বাড়িতে নেই মানে? কোথায় গেছে? কেন গেছে? তবে কি এই ঝামেলার জের ধরে তোবাকে বাড়ি থেকে সরিয়ে দিয়েছে সবাই? দূরে পাঠিয়ে দিয়েছে কৌশিকের থেকে? ভাবতেই বুকের ভেতর মুচড়ে উঠল কৌশিকের। দম বন্ধ হয়ে এলো। একটা অদৃশ্য হাত যেন ছেলেটার গলা চেপে ধরল। শ্বাসকষ্ট রোগীর মতো জোরে জোরে শ্বাস টানতে টানতে বলল, বাড়িতে নেই মানে? কোথায় পাঠিয়ে দিয়েছো ওকে? সেটা তোমাকে বলতে আমি আগ্রহী নই। ব্যাস, কৌশিকের ধরে রাখা ধৈর্যের লাগাম এবার পুরোপুরি বাঁধনহারা হলো। সামনে রাখা ছোটখাটো কাচের টি টেবিলে সজোরে লাথি মারল কৌশিক। মুহূর্তে টেবিলটা উল্টে পড়ে ভেঙে খান খান হয়ে ছড়িয়ে পড়ল পায়ের নিচে। কাচের কিছু টুকরো ছিটকে এসে গেঁথে গেল কৌশিকের পায়ে। গলগলিয়ে রক্ত ঝরতে শুরু করলো পা থেকে। সেদিকে ভ্রুক্ষেপ না করে কৌশিক গর্জন তুলে বলল, আমার তোমাকে চাই বাবা, যে কোনো মূল্যে চাই। আর যদি ওকে আমি না পাই, আই সোয়ার সবকিছু ধ্বংস করে দেবো আমি। কিচ্ছু বাঁচবে না আমার ক্রোধ থেকে, তোমরাও না। গর্জন তুলে কথাগুলো বলেই হন হন করে বেরিয়ে গেল বাড়ি থেকে। নিশুতি রাত, সুবিশাল আকাশের বুক চিরে উকি দিচ্ছে এক ফালি চাঁদ। জোছনার উজ্জ্বল আলোয় ঝলমল করছে চারিধার। প্রকৃতি আজ বেজায় শান্ত। একটা গাছের পাতা পর্যন্ত নড়ছে না, যেন পুরো ধরনী জুড়ে ছড়িয়ে পড়েছে গুমট ভাব। গভীর রাতে আলো আধারের পথ ধরে বাড়ি ফিরল কৌশিক। পরনের পোশাক ধুলাবালিতে মাখামাখি, চোখ দুটো বেজায় লাল, চেহারার অবস্থা বিধ্বস্ত। খোঁচা খোঁচা দাড়িগুলো এই অল্প সময় যেন দ্বিগুণ বড় হয়ে গেছে। এই মুহূর্তে কৌশিককে একজন বদ্ধ উন্মাদের মতো লাগছে। কেমন যেন অনুভূতিহীনের মতো পা টেনে টেনে বসার ঘরে উপস্থিত হলো কৌশিক। রাত তখন প্রায় 2টোর কাছাকাছি। কনকচাপা বেগম ছেলের অপেক্ষাতেই বসেছিলেন বসার ঘরে। বহু অপেক্ষার পর অবশেষে ছেলের দর্শন পেয়ে উঠে দাঁড়ালেন। এগিয়ে এসে কিছু বলতে যাবেন তার আগেই কৌশিক হাতের ইশারায় তাকে থামিয়ে দিল। তবে একবারের জন্য মায়ের দিকে ফিরে তাকালো না। লালচে চোখ জোড়া এক প্রকার আড়াল করে ভরাট কণ্ঠে বলল, কাছে আসবে না আমার। অপরাধ করেছি না আমি? তোমাদের মেয়েকে ভালোবেসেছি বলে শাস্তি দিচ্ছ আমাকে। বেশ, দাও শাস্তি। মেনে নিচ্ছি তো, তোমাদের চাওয়া মতে তিলে তিলে মরছে। ভালোবাসা কোনো অপরাধ নয় কৌশিক। ছেলের কথার বিপরীতে ধরা গলায় কথাটা বললেন কনকচাপা বেগম। বিপরীতে কৌশিকের ঠোঁটের কোণে তার ছেলের হাসি ফুটে উঠল। হাত খোলা লালচে চোখে তাকিয়ে ব্যথাতুর কণ্ঠে বলল, ঠিকই বলেছ মা, ভালোবাসা কোনো অপরাধ নয়। আমার অপরাধ তো জামাল ভুঁইয়া এবং কনকচাপা বেগমের ঔরসজাত হয়ে জন্ম নেওয়া। তোমাদের ছেলেও আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ। শুধুমাত্র অপরাধের শাস্তি স্বরূপ তোমরা আমার কলিজা টেনে ছেড়ে নিয়েছ। আমার প্রাণভোমরাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছ। তোমাদের ছেলে হওয়ার ফলস্বরূপ আমাকে এক যন্ত্রণাময় জীবন উপহার দিয়েছ। তোমরা সত্যিই মহান। ছেলের অভিমানে জর্জরিত হৃদয় বিদারক বাক্য শুনে চোখ দুটো ঝাপসা হয়ে এলো কনকচাপা বেগমের। ছেলের শুকনো মুখের দিকে তাকিয়ে অপরাধ বোধে বুকটা কামড়ে ধরল তার। এই কয়েক ঘন্টার ব্যবধানে কি হাল বানিয়েছে নিজের। পরিপাটি ছেলেটা পাগল রূপে সাজিয়েছে নিজেকে। ছেলের এমন এলোমেলো বিধ্বস্ত চেহারা দেখে কনকচাপা বেগমের মাতৃমন হু হু করে কেঁদে উঠল। চোখ ভর্তি নোনা জল নিয়ে তিনি ছেলেকে বোঝানোর ভঙ্গিতে মুখ খুললেন।
কিন্তু কিছু বলার আর সুযোগ পেলেন না। তার আগে কৌশিক আচমকায় হাঁটু মুড়ে বসে জড়িয়ে ধরল কনকচাপা বেগমের 2 পা। কাতর কণ্ঠে কাকুতি মিনতি করে বলল, ও মা, এত নিষ্ঠুর কেন হচ্ছে মা? তুমি তো আমার মা, বলো। মায়েরা তো সন্তানের মন সবচেয়ে ভালো বোঝে। তাহলে তুমি কেন আমাকে বলছো না? তুমি দেখতে পাচ্ছ না আমি ভেতর থেকে মরে যাচ্ছে? আমার খুব কষ্ট হচ্ছে মা। আমার বুকটা খা খা করছে, থেকে থেকে বুকের বাম পাশটা কামড়ে ধরছে। এই দেখো, আমার শ্বাস আটকে আসছে। 2 দিন ধরে তোমাকে দেখি না। আমার চোখ দূরে চলছে মা। ভেতরে ঝড় আমাকে ভেঙে ফেলছে। এত বড় শাস্তি কেন দিচ্ছ আমাকে? প্লিজ একবার ওকে দেখতে দাও। আই প্রমিস আমি ওকে ছোবো না। শুধু দূর থেকে এক নজর দেখব। ওকে না দেখে আমি থাকতে পারি না মা। আর একটা দিন ওকে দেখতে না পেলে আমার মৃত্যুর চোখের সামনে এসে হাজির হবে। ছেলে লাশ বহন করার শক্তি পাবে তো তোমরা? কৌশিক কথা শেষ করার আগেই হুট করেই ওর মুখ চেপে ধরলেন কনকচাপা বেগম। মাথা 2 পাশে নাড়িয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, এসব কি কথা আব্বা? একদম মরার কথা বলবি না। তুই আমার একমাত্র আদরের ধন। আমার কি আর 2টো ছেলে আছে? তাহলে এইভাবে তিল তিলে কেন মারছ? কেন তোমাকে আমার থেকে দূরে সরে রেখেছ? কোথায় লুকিয়ে রেখেছ ওকে? ওকে না বলে আমি মরে যাব, বিশ্বাস করো। কাল মই শ্বশুরবাড়ি যাওয়ার আগে আমার জন্য কবর করতে হবে তোমাদের। হয় তোমাকে আমার কাছে এনে দেবে, নয় আমার জন্য কবর করবে। কনকচাপা বেগম আতকে উঠলেন। ছেলে লাগাম ছাড়া কথায় ভয়ে তটস্থ হয়ে গেলেন। উন্মাদের মতো লালচে চোখ দুটো স্পষ্ট ভাষায় জানান দিচ্ছে ছেলেটা সত্যিই খারাপ কিছু করে বসবে। সন্তানের সুরক্ষার কথা চিন্তা করে শক্ত মনকে নরম করে ফেললেন কনকচাপা বেগম। ছেলের এলোমেলো চুলগুলোতে আদরে হাত বুলিয়ে দিয়ে বললেন, তুবা রাইমাদের বাসায় আছে। আগামীকাল ওকে ওর নানু বাড়ি পাঠিয়ে দেবে বলেছে ময়না। কোথাও পাঠানো লাগবে না। যা তো মেয়েটাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আয়। অবশেষে তুবার সন্ধান পেয়ে মলিন মুখে চওড়া হাসি ফুটল কৌশিকের। বহুল কাঙ্ক্ষিত কিছু পাওয়ার খুশিতে চোখজোড়া চকচক করে উঠল। শত শত বছর ধরে পানিবিহীন বেঁচে থাকা খাকা মরুভূমিতে এক পশলা বৃষ্টি নামল যেন। কৌশিকের ধৈর্যের বাঁধ আর মানল না। আশেপাশে সবকিছু একপাশে ফেলে উৎভ্রান্তের মতো ছুট লাগাল বাড়ির বাইরে। গভীর রাত হওয়ায় পুরো শহর তখন নিস্তব্ধ। ঘুমন্ত মানুষের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ ছাড়া বাড়তি আর কোনো শব্দ নেই। রাতের সেই নিস্তব্ধতা ভঙ্গ করে পাগলের মতো কলিং বেল বাজতে লাগলো বাড়ির। সেই সাথে সদর দরজায় এলো পাথারি ধাক্কা এবং লাথি। আচমকা দরজার উপর অতর্কিত হামলায় ঘুমটা ছুটে গেল রাইমার। সে আড়মোড়া ভেঙে ঘরের কোণার দিকে তাকালো। সেখানে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে আছে তোবা। জেগে আছে নাকি ঘুমিয়ে সেটা বোঝা যাচ্ছে না। রাইমা যখন ভ্রুকুচকে তোবাকে দেখতে ব্যস্ত, ঠিক সেই সময় আবারও বিকট শব্দে কলিং বেল বেজে উঠল। অসহ্য হয়ে শোয়া থেকে উঠে দাঁড়ালো রাইমা। গায়ে কোনো মতে ওড়না জড়িয়ে এগিয়ে গেল সদর দরজার দিকে। ইতিমধ্যে দরজার ধাক্কাধাক্কি এবং কলিং বেলের অবিরাম শব্দে ঘুম ছুটে গেছে রায়হান সাহেব আর আফিয়া বেগমের। দুজনে ঘুম ঘুম চোখে ছুটে বেরিয়ে এসেছে ঘরের বাইরে। ততক্ষণে রাইমা ফ্ল্যাটের সদর দরজা খুলে দিয়েছে। দরজায় একটু ফাঁকা হতেই হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে পড়ল কৌশিক। আচমকা এই মাঝরাতে কৌশিককে নিজের বাড়িতে দেখে চমকে গেল রাইমা। এদিকে চোখের সামনে রাইমাকে দেখে রাগের আগুন দ্বিগুণ উত্তাপে দাউ দাউ করে উঠল কৌশিকের। অত্যাধিক রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে খপ করে রাইমার গলা চেপে ধরল। শরীরে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে গলায় চাপ দিয়ে গর্জে উঠে বলল, তুবা কোথায়? বল, আমার তুবা কোথায়? আচমকা কৌশিকের অতর্কিত আক্রমণে ভরকে গেল রাইমা। কি করবে না করবে কোনো দিশা খুঁজে পেল না। চোখের সামনে মেয়ের উপর আক্রমণ হতে দেখে হকচকিয়ে গেলেন রায়হান সাহেব এবং আফিয়া বেগম। দুজন ছুটে এসে মেয়ের থেকে কৌশিককে ছাড়াতে ছাড়াতে বলল, কি করছো কৌশিক? ছাড়ো ওকে। তোমার বোন রাইমা ঘরেই আছে। ব্যাস, কৌশিকের অশান্ত মস্তিষ্ক শান্ত করতে এটুকুই যথেষ্ট ছিল। তোবার খোঁজ পেতে রাইমাকে ধাক্কা দিয়ে ফেলে ছুটে চলে গেল রাইমার ঘরে। ঠাস করে দরজাটা বন্ধ করে দিয়ে কাতর কণ্ঠে ডাকলো, তুবা। আচমকা পরিচিত কণ্ঠস্বর শুনতেই চমকে মাথা তুলে তাকালো তোবা। ফোলা ফোলা চোখ দুটো মেলে সামনে দৃষ্টিপাত করলো। চোখের সামনে চিরপরিচিত মুখটা দেখে ঠোঁট ভেঙে কেঁদে ফেলল তোবা। তড়িৎ গতিতে বসা থেকে উঠে দাঁড়িয়ে ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল কৌশিকের বুকে। কৌশিক শক্ত করে আগলে নিল নিজের সাথে। 2 হাতে তোবার মুখটা আগলে ধরে পাগলের মতো চুমু খেতে লাগলো। মুখের 1 সেন্টিমিটার জায়গাও বাদ রাখলো না তার ঠোঁটে ছোঁয়া বসাতে। পুরো মুখ জুড়ে এলোপাথারি চুমু দিয়ে কাতর কণ্ঠে বলল, এত স্বার্থপর তুই কবে থেকে হয়ে গেলে চান? আমার থেকে দূরে আসতে তোর বুক কাঁপলো না?
সরি। কৌশিকের গলা শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল তুবা। এতে কৌশিকের মন গলল না, বরং অভিমানের পাল্লা আরো তরতর করে বেড়ে গেল। কোন সাহসে মেয়েটা এখানে এসে চুপটি করে পড়ে আছে? ওর কি একবারও মনে হলো না কৌশিক ওকে না দেখলে এলোমেলো হয়ে যায়, দম বন্ধ হয়ে যে কোনো মুহূর্তে মৃত্যুকে বরণ করে নিবে? তাহলে এই দুঃসাহস কিভাবে দেখালো মেয়েটা? কৌশিকের অভিমান বাড়ল। তুবার মুখটা টেনে নিজের গলা থেকে সরালো, দুই হাতে ছোট্ট মুখটা চেপে ধরে অসহায় ভঙ্গিতে বলল, এত কেন চালাস আমাকে বলতে চান? এত কেন পড়াস? বারে লোকজন বললো আর তুই আমার থেকে দূরে সরে আসলে। একবারও ভাবলি না আমার কি হবে? আমি কিভাবে বাঁচবো? তোকে ছেড়ে বাঁচতে পারবো আমি? তুই বিনা আমার যে মরণ নিশ্চিত। তুবা আটকে উঠল, সহস্তে চেপে ধরল কৌশিকের মুখ। ছলো ছলো চোখ জোড়া কৌশিকের কাতর চোখে নিবদ্ধ করে বলল, আমি ইচ্ছে করে এখানে আসিনি। তাহলে মা জোর করে এখানে পাঠিয়ে দিয়েছে। নানুর বাড়ি থেকে বিয়ে দিয়ে দেবে বলেছে। আমি অনেক বুঝিয়েছি, কিন্তু শোনেনি আমার কথা। তো একবার আমার কাছে আসতে, আমাকে বলতে, আমি সব কিছু সামলে নিতাম। এভাবে আমার চোখের আড়াল কেন হলে যান? যদি আমাকে মরে যেতাম, তুই ছাড়া তো আমার বাঁচার উপায় নেই। কথাগুলো বলতে বলতে আচমকা তুবার গালের দিকে নজর পড়ল কৌশিকের। ফর্সা গালে 4 আঙ্গুলের দাগ স্পষ্ট ফুটে উঠেছে। সময়ের ব্যবধানে লালচে দাগগুলো কালচে রং ধারণ করেছে। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা থাপ্পড়ের দাগ। তুবাকে কেউ কষে থাপ্পড় মেরেছে। কথাটা কিছুতেই হজম করতে পারল না কৌশিক। দমিয়ে রাখার আগের আগুন আকস্মিক দাউ দাউ করে জ্বলে উঠল। সবার আগে মাথায় আসলো রাইমার নাম। তোবাকে ওর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক এখানে এনে আটকে রাখা হয়েছে। তাহলে কি প্রতিশোধ নিতে রাইমা ওকে থাপ্পড় মেরেছে? কথাগুলো মাথায় আসতে রাগের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে বসলো কৌশিক। এক টানে দরজা খুলে গটগট পায়ে ঘরের বাইরে বেরিয়ে গেল। বসার ঘরে তখনও রাইমা এবং ওর বাবা মা ছিল। সবাইকে উপেক্ষা করে কৌশিক সোজা গিয়ে রাইমার সামনে দাঁড়ালো। কেউ কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে শক্ত হাতের থাপ্পড় পড়ল রাইমার গালে। আচমকা জোরে সোরে থাপ্পড় খেয়ে টালমাটাল হয়ে নিচে পড়ে গেল রাইমা। কৌশিকের ক্রোধ আজ সীমা ছাড়িয়ে গেছে। অত্যাধিক রাগে চোখ দুটো জ্বলে উঠেছে। কৌশিক পাগলের মতো এদিক সেদিক তাকিয়ে কিছু খুঁজল। খাবার টেবিলে ফল কাটার ছুরি দেখে তড়িৎ গতিতে ছুরিটা হাতে তুলে নিল। ভয়ানক সুরে গর্জন তুলে বলল, ইউ ব্লাডি বিচ! তোর সাহস কি করে হলো আমার করেছে হাত দেয়ার? রাইমা ঘাবড়ে গেল, আতঙ্কিত কণ্ঠে বলল, কি করেছে? আমি কিচ্ছু করিনি। বোকা ভাবিস আমাকে? আমি কিছু বুঝি না? আমার সংসারে তুই শুরু থেকে অশান্তি করছিস। ব্যাস, অনেক হয়েছে। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোকে মেরে যদি আমাকে জেলে যেতে হয়, আমি তাতেও রাজি। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে রাইমাকে আক্রমণ করতে উদ্যত হলো কৌশিক। সঙ্গে সঙ্গে তুবা খপ করে ধরে নিল ছুরিটা। শান্ত পরিবেশটা মুহূর্তে অশান্ত রূপ ধারণ করলো। এদিকে নিজের একমাত্র মেয়ের ওপর একের পর এক হামলায় দিশেহারা হয়ে পড়লেন রায়হান সাহেব। কৌশিকের ভয়ানক তর্জন গর্জন শুনে ভয়ে কোনো সাহসও পাচ্ছেন না। কোনো উপায় না পেয়ে তাড়াহুড়ো করে ফোন লাগালেন জামাল সাহেবের নাম্বারে। একবার মাত্র রিং বেজেছে। ঠিক সেই মুহূর্তে আফিয়া বেগম 2 হাতে কান চেপে ধরে চিৎকার করে উঠলেন। আকস্মিক তার চিৎকারে চমকে উঠল উপস্থিত সবাই। কৌশিক এতক্ষণে খেয়াল করলো তুবা ছুরিটার অগ্রভাগ ডান হাতে চেপে ধরেছে, যার দরুন হাতের তালুর দিকটা কেটে চুয়ে চুয়ে রক্ত ঝরছে। হঠাৎ হাত থেকে গলগলিয়ে তরল রক্ত গড়াতে দেখে ভড়কে গেল তুবা। চোখ দুটো বড় বড় হয়ে গেল, মস্তিষ্ক ফাঁকা হয়ে এলো। থরথরিয়ে পুরো শরীর কেঁপে উঠল। চোখের সামনে অমানিসার ঘোর কালো আধার নামলো। মুহূর্তে চোখ দুটো মুদে এলো। চেতনা হারিয়ে দেহের ভার ছেড়ে দিল শূন্যে। সঙ্গে সঙ্গে প্রশস্ত 2 হাতে তুবাকে আগলে নিল কৌশিক। তুবার জ্ঞানহীন নিথর দেহখানা পড়ে রইল পেশিবহুল 2 হাতে। ফোলা ফোলা মুখটা এবার রক্তশূন্য দেখাচ্ছে। তুবার জ্ঞানহীন মুখের দিকে তাকিয়ে চমকে উঠল কৌশিক। বুকের ভেতরটা আচমকাই মুচড়ে উঠল। ভয়ে হৃৎপিণ্ড কেঁপে উঠল। কৌশিক সঙ্গে সঙ্গে হাতে ছুরিটা ছুঁড়ে ফেলে দিল দূরে। এক হাতে তুবাকে নিজের সাথে মিশিয়ে অন্য হাতে আলতো করে তুবার গাল চেপে ধরল। মৃদু ধাক্কা দিয়ে বিচলিত কণ্ঠে ডাকলো, জান, জান, কি হলো তোর? চোখ খুল, কথা বলছিস না কেন? তুবা, আমার ভয় করছে। এখন আমার দিকে দেখা প্লিজ। তুবা তাকালো না, কোনো জবাবও দিল না। জড়বস্তু ন্যায় নেতিয়ে রইল প্রশস্ত বাহুতে। কৌশিক এই পর্যায়ে দিশেহারা হয়ে পড়ল। বুকের ভেতর কিছু একটা সজোরে কামড়ে ধরলো, যেন প্রিয় মানুষের জ্ঞানহীন দেহ ছেলেটাকে পাগল প্রায় বানিয়ে ছাড়লো। হারানোর ভয়টা আরও একবার কৌশিকের বুকে তীরের ফলার মতো বিঁধল।
কি করবে না করবে ভাবতে ভাবতে তোবাকে পাজা কোলে তুলে এলোমেলো পায়ে ছুট লাগালো হসপিটালের পথে। সময়টা তখন সবে ভোররাত, চারিদিকে আবছা আলো আঁধারির দুর্দান্ত লড়াই। রাতের অন্ধকারকে পরাজিত করে সবেমাত্র ভোরের আলো পড়তে শুরু করেছে। তবে সময়টা ভোররাত হলেও হসপিটালের চারিদিক উজ্জ্বল আলোয় আলোকিত। আনাচে কানাচে কৃত্রিম লাইটের দরুন দিনরাতের পার্থক্য বোঝা দেয়। হসপিটালে ছোট্ট একটা বেডে নিস্তেজ হয়ে শুয়ে আছে তোবা। এখনও জ্ঞান ফিরেনি মেয়েটার। ওর পাশেই ছোট্ট একটা টুল পেতে বসে আছে কৌশিক। তোবার ব্যান্ডেজে মোড়ানো আহত হাতটা শক্ত করে চেপে ধরে কাতর নয়নে তাকিয়ে আছে জ্ঞানহীন মুখের দিকে। চঞ্চল মেয়েটার এমন চুপ হয়ে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছে না কৌশিক। অপরাধ বোধে বুকে কামড়ে ধরছে, হাঁসফাঁস লাগছে ভেতরে। কৌশিক কাঁপা কাঁপা হাতটা আলতো করে তোবার মাথায় রাখলো। মাথাটা সামান্য ঝুঁকিয়ে ফিসফিস করে ডাকলো, এই জান, উঠবি না? এত লম্বা সময় ধরে কেউ ঘুমায়? তুই জানিস না তোর কথা আমি সবচেয়ে বেশি পছন্দ করি। তুই চঞ্চল পায়ে ছুটে পড়াবি, পাখির মতো কিচিরমিচির করবি, আমাকে জ্বালিয়ে পুরো অস্থির করে দিবি, মুখ ফুলে অভিমান জাহির করবি, শক্ত করে জড়িয়ে ধরবি। তবেই না আমি শান্তি পাবো। তুই তো শান্তির পরিবর্তে আমাকে অশান্তি বেশি দিচ্ছিস। কি চেয়েছিস? আমি তোমারকে মরে যাই? খুশি হবি তখন? কাতর স্বরে বড়ই আশা নিয়ে প্রশ্ন করল কৌশিক। তবে তাকে নিরাশ করে দিয়ে তোবা চুপটি করে পড়ে রইল সেভাবেই। ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হলো মৌমিতা আর রাতুল। পরপর পরিবারের সবাই উপস্থিত হলো। খবর পাওয়া মাত্রই সবাই হন্তদন্ত হয়ে ছুটে চলে এসেছে। রাতুল ছুট লাগালো ডক্টরের চেম্বারে। তোবার বিষয়ে সে নিজে ডাক্তারের সাথে আলোচনা করবে। অপরদিকে পরিবারের বাকি সদস্যরা জড়ো হলো তোবার চারিদিকে। কৌশিককে তোবার হাত ধরে বসে থাকতে দেখে খেকিয়ে উঠলেন জামাল সাহেব। এই ছেলে, তুমি ওর হাত ধরেছো কেন? হাত ছড়ো ওর, অসভ্য কোথাকার। সম্ভব নয় বাবা। বিপরীতে আকপটে জবাব দিল কৌশিক। তোবার হাতটা তো ছাড়লই না, উল্টো আরও একটু শক্ত করে চেপে ধরল। জামাল সাহেবের রাগ বাড়ল। একেই তো ছেলে পরিবারের সবার থেকে লুকিয়ে বিয়ে নামক সাংঘাতিক কাজটা করে বসে আছে, তার উপর এতগুলো মানুষের সামনে হাত ধরে বসে থাকা ভালো দেখায় কি? তাওহিদ সাহেব আর ময়না বেগম কি ভাববেন? রাগে হিসিস করতে করতে কিছু বলতে গিয়েও থেমে গেলেন তিনি, কারণ সেই মুহূর্তে কক্ষে প্রবেশ করলেন ডাক্তার। তিনি রাতুলের সাথে কথা বলতে বলতে এসেছেন। দুজনার প্রফেশন একই হওয়ায় রাতুলের সাথে ডাক্তারের আগে থেকেই চেনা জানা আছে হয়তো। তিনি তোবাকে একবার চেক করে রাতুলের হাতে দায়িত্ব তুলে দিয়ে চলে গেলেন। সকলের উৎসুক চাহনি তখন রাতুলের দিকে স্থির। বিষয়টা বুঝতে পেরে ছোট্ট করে দম নিল রাতুল। মুচকি হেসে বলল, আরে রিল্যাক্স, সবার চোখে মুখের এমন হাল কেন? তুফার মেবি ব্লাড ফোবিয়া হয়েছে, তাই রক্ত দেখে অজ্ঞান হয়ে গেছে। আর রাতুলের সান্ত্বনা বাণী শুনে লম্বা করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সকলে। তবে পরপরই পুরো পরিবারের নিঃশ্বাস একসাথে আটকে গেল। কথার মাঝে একটু দম নিয়ে রাতুল ফের বলে উঠল, আর তুবা প্রেগনেন্ট। ব্যাস, পরিবারের মাথা হ্যাং করে দিতে এই একটা বাক্যই যথেষ্ট ছিল। একসাথে সবার মাথায় বড় সড়ো একটা বাজ পড়ল যেন। পুরো পরিবারের হতবম্ব নজর একসাথে পড়ল কৌশিকের ওপরে। কৌশিক ভরকে গেল। থতমত খেয়ে এক পলক তাকালো সবার দিকে। নজর ঘোরাতে গিয়ে নিজের বাবার সাথে দৃষ্টি মিলতেই অস্বস্তিতে চোখ সরিয়ে নিল। কৌশিক নিজেও চিন্তিত, ব্যাপারটা কি হলো? সে তো যথেষ্ট সতর্ক ছিল, তাহলে এই ঘটনা ঘটল কিভাবে? এমন আওলা ঝাওলা চিন্তা চূড়ান্ত পর্যায়ে যেতেই জামাল সাহেব গর্জে উঠলেন। ছেলের দিকে তর্জনী তাক করে শাসিয়ে বললেন, অসভ্য বেয়াদব ইতর, তোমার সাহস কি করে হলো এমন একটা ঘটনা ঘটানোর? আমার ওই কানের ডগা দিয়ে আমার ওই মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলে তুমি। ভদ্রলোক আর কিছু বলতে পারলেন না। রাতুল তাকে থামিয়ে দিয়ে বলল, বাবা, হসপিটালে চেঁচামেচি করা নিষেধ, আমরা না হয় বাড়ি গিয়ে কথা বলি। রাতুলের এই কথার প্রেক্ষিতে জামাল সাহেব আর কথা বাড়ানোর সুযোগ পেলেন না। ভদ্রলোক লজ্জায় মাথা নিচু করে তৎক্ষণাৎ জায়গা থেকে প্রস্থান নিলেন। একে একে সবাই তার পিছু নিল। রাতুল ডাক্তারের সাথে কথা বলে তোবাকে বাড়িতে নিয়ে যাওয়ার অনুমতি নিয়েছে। একে একে সবাই চলে যেতেই তোবাকে সন্তর্পণে কোলে তুলে নিল কৌশিক। ছোট্ট করে দম নিয়ে বাড়ির পথে পা বাড়ালো। আজ বাড়িতে পাক্কা একটা ঝড় হবে। ভোরে লগ্ন পেরিয়ে এখন ধরনে জুড়ে আলো ছড়িয়ে পড়েছে। সময়টা এখন সকাল 6টার কাছাকাছি। খুব বেশি বেলা হয়নি, আবার ভোরও নয়। তোবাকে নিয়ে সবাই বাড়ি ফিরেছে কিছুক্ষণ আগে।
মেয়েটা এখনো ঘুমিয়ে আছে বিধায় কৌশিক ওকে ঘরে শুয়ে দিয়ে এসছে। পাহারাদার হিসেবে রেখে এসেছে রিয়াকে, যাতে তুবা জেগে উঠলেও নিচে না আসতে পারে। পরিবারের সকল প্রশ্নের সম্মুখীন কৌশিক একাই হবে। সব ঝড়ঝাপটা সে একা সামাল দিবে। তুবার গায়ে আসন্ন ঝড়ের বাতাসটাও লাগতে না দেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা ছেলেটার। তোবার নিরাপত্তা নিশ্চিত করে নিচে নামতেই শুরু হয়ে গেল জামাল সাহেবের রাগ ঝাড়া। এতক্ষণ ধরে ভদ্রলোক রাগে ফুঁসছিলেন। আপন ছেলের দ্বারা এত বড় সাংঘাতিক কাজ তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। ছোট ভাইটার সামনে মুখ দেখানোর জো রাখেনি ছেলেটা। রাগে ফুঁসতে ফুঁসতে তিনি আকস্মিক গর্জে উঠলেন। এই ছেলে, এই তুমি এসব এত বড় কাণ্ড ঘটালে কেন? কোন সাহসে? সাহসটা তোমাদের মেয়েই দিয়েছে। বাবার প্রশ্নের বিপরীতে অকপটে জবাব দিল কৌশিক। জামাল সাহেবের রাগ এবার মাত্রা ছাড়ালো। তিনি ধপ করে বসা থেকে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বললেন, অন্যায় করে আবার মুখের উপর তর্ক করছো? এ শিক্ষা তোমাকে দিয়েছি আমি? আমি কোনো অন্যায় করিনি বাবা। তো কি এমন মহান কাজ করেছো? পরিবারের মুখে চুনকালি মেখে চুরি করে নিজের বোনকে বিয়ে করে নিয়েছো? চাচাতে বোন বাবা, ভুলভাল তথ্য ছড়াবে না। ছেলের বেহায়াপনা দেখে আশ্চর্য হলেন জামাল সাহেব। ছেলেটা তার ছোট থেকেই বেপরোয়া, একরোখা জেদি, কিন্তু বেয়াদব তো কোনো কালেই ছিল না। তিনি আশ্চর্য ভঙ্গিতে বললেন, বাহ, এখন বেয়াদবি করতেও শিখে গেছো? আমার সন্তান এত বেয়াদব হলো কি করে? এটা কি সত্যি আমার ছেলে? ওর ছেলে হিসেবে তো জানি, বাকিটা মা ভালো বলতে পারে। তর্ক বিতর্কের এই পর্যায়ে নিজের দিকে তীরটা ঠাস করে মায়ের দিকে ঘুরিয়ে দিল কৌশিক। আচমকা স্বামী সন্তানের দৃষ্টি নিজের দিকে পড়তে ভরকে গেলেন কনকচাপা বেগম। জামাল সাহেব এক পলক নিজের স্ত্রীর দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলেন। চোয়াল জোড়া শক্ত করে কাটকাট কণ্ঠে জবাব দিলেন, এ বিয়ে আমি মানি না, কিছুতেই মানব না। পরিবারের অগোচরে বিয়ে কোনো সমাজ স্বীকৃতি দেবে না। এই বিয়েতে আমার মত নেই, তাছাড়া তোমার বাবা মায়েরও মত নেই। তোমার মানা না মানায় কি আদৌ কিছু হবে বাবা? অবশ্যই হবে। আচ্ছা, কি হবে শুনে? ডিভোর্স করাবো আমি তোমাদের। তোমার জন্য আমি ভালো একটা ছেলে পছন্দ করে রেখেছি। তোমার থেকে পিছু ছাড়িয়ে আমি সেখানে তোমার বিয়ে দেব। আচমকা কৌশিকের রাগের পারদ তরতর করে বিপদ সীমা ছাড়িয়ে গেল। দুবার থেকে কৌশিকের বিচ্ছেদ কথাটা মস্তিষ্কে গিয়ে সজোরে আঘাত করলো যেন। চোখের আনাচে কানাচে লালচে ভাব ছড়িয়ে পড়ল। অত্যাধিক রাগে কৌশিক গর্জে উঠে বলল, চেষ্টা করেই দেখো, যে ছেলে আমার কলিজা থেকে হাত বাড়ানোর কথা চিন্তাও করবে, আই সোয়ার তাকে জানে মেরে ফেলবো। আচমকা ছেলের এমন রূপ পরিবর্তন দেখে থমকে গেলেন জামাল সাহেব। নিজের ছেলেকে বরাবরই বেপরোয়া আচরণ করতে তিনি দেখেছেন, কিন্তু এতটা উন্মাদের মতো আচরণ করতে আজকেই প্রথম দেখছেন। কৌশিকের জীবনে তুবার ভূমিকা ঠিক কি সেটা ওর প্রতিটি গর্জন, প্রতিটি চাহনি বিনা দ্বিধায় বলে দিচ্ছে। ছেলের এমন পাগলপ্রায় অবস্থা দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেললেন জামাল সাহেব। পাশ থেকে মমিতা নিজের বাবার কাঁধে হাত রেখে বলল, যে ছাড়ো না বাবা, আর রেগে থেকে কী লাভ? যা হয় তা তো হয়ে গেছে। মানলাম ওরা পরিবারকে না জানিয়ে একা একা সিদ্ধান্ত নিয়ে ভুল করেছে, তাই বলে কি ওরা ক্ষমা পাবে না? কিসের ক্ষমা? তোমার ভাই তো আর অবুঝ নয়, যথেষ্ট বুঝদার একটা ছেলে। ও জেনে শুনে এই নিষিদ্ধ সম্পর্কে জড়িয়েছে। আমার পরিবারের আপনজনের মধ্যে সম্পর্ক গড়া নিষিদ্ধ। ও সেটা জেনেও এই নিষিদ্ধ প্রণয়ে নিজেকে জড়িয়েছে, সাথে আমার ভোলা ভালা মেয়েটাকেও ফাঁসিয়েছে। আমি নিশ্চিত এই অসভ্য ছেলেই উল্টোপাল্টা বুঝ দিয়ে আমার মেয়েটার মাথা নষ্ট করেছে। কৌশিকের বিদ্রোহী মন এই পর্যায়ে তেজি সুরে বিরোধিতা করতে চাইল। চিৎকার করে বলতে ইচ্ছে হলো, তুমি ভুল বাবা, আমি তোমার মেয়েকে ফাঁসাইনি, বরং তোমার এই ভোলা ভালা মেয়েটা আমাকে ফাঁসিয়েছে। সবসময় আমাকে পিছিয়ে ঘুর ঘুর করে আমার কিশোর মনে প্রেমের ফুল ফুটিয়েছে। প্রেমের বলে আউড়ে আমার মাথা নষ্ট করে দিয়েছে। সবশেষে একটা প্রাণঘাতী চুমু দিয়ে আমাকে সর্বস্ব লুটে নিয়েছে। আমার আবিকে নিজের প্রেমের কাছে বন্দি করে ফেলেছে। এতটাই শক্তভাবে বন্দি করেছে যে আমি আর সেখান থেকে নিস্তার পাচ্ছি না। এই দেখো, তোমার মেয়ের বিরহ আমি পাগল হয়ে যাচ্ছে। নিজেকে নিজে হারিয়ে ফেলেছে। মৃত্যুর যন্ত্রণা সানন্দে আলিঙ্গন করছে, শুধুমাত্র ওর মুখে হাসি ফোটানোর নেশায়। দেখতে পাচ্ছ তোমার মেয়ে আমার কি হাল করে দিয়েছে?
তবুও তুমি আমাকে দোষারোপ করছো। স্বার্থপর বাবা একটা। কৌশিকের ভেতরে সত্তা মনে মনে চিৎকার করে উঠল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের করলো না। পাছে যদি সব দোষ তুবার ঘাড়ে চলে যায়, সবাই যদি তুবাকে চেপে ধরে, তখন প্রিয় মানুষটাকে এই পুলিশি জেরা থেকে বাঁচাতে চুপচাপ নিজের ঘাড়ে দোষগুণ টেনে নিল কৌশিক। নিজের ভাইয়ের দিকে অসহায় চোখে এক পলক তাকালো মৌমিতা। এরপর ফের নিজের বাবাকে বোঝানোর ভঙ্গিতে বলল,